বিএনপির জনসমর্থন তলানিতে পৌঁছেছে এবং বিএনপি বুঝে ফেলেছে যে আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে হয়, নিরপেক্ষ হয়, বিএনপির ক্ষমতা আসার কোনো সম্ভাবনা নাই বলেই এখন যে আপনি ধানের শীষ দেখেছেন, নৌকা দেখেছেন, এবার আমাদেরকে দেখেন দেখেন আমরা কি করি, এটা আমাদের একটু বলবো। এটা আমরা যদি তারা জানে যে বিএনপি আসছে না, তাহলে তারা এত গড়িমসি করছে কেন নির্বাচন করতে? তারা কেন নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে? তারা তো ইলেকশনে দাঁড়ালেই পাস, তাদের তো অসুবিধা নাই যে আমি পিয়ার নিয়ে বসে থাকবো, আমি জিয়ার নিয়ে বসে থাকবো, আমি কাবিখা নিয়ে বসে থাকবো। তাদের তো এটার দরকার নাই, তারা তো একদম ভালো মানুষ, দুধে ধোয়া তুলসী পাতা। তো এই জন্য বলতে চাই যে এই কথাগুলো স্ট্যান্ডবাজি, এবং নির্বাচন আসলে স্ট্যান্ডবাজির পরিমাণ এত বেড়ে যায়, যারা স্ট্যান্ডবাজি করে অভ্যস্ত তাদের এখানে আরও বাড়ে। আমরা দুজন মন্ত্রী ছিল আমাদের 2001 সাল থেকে 2006 সাল, আমরা দুর্নীতি করি নাই, আমরা দুর্নীতি মুক্ত করতে পারবো, আমি বলবোই সেটা। আমাদের কথাটা যুক্তিগত আছে। উনি যেটা বলেছেন, উনি কি ওনার আয়না চেহারা দেখেছেন? তো যে অভিযোগ এত বিরুদ্ধে 91 সালে সেই দলের সমর্থনে ওনারা সরকার গঠন কীভাবে করলেন? তখন কি জনাব তারেক রহমানের মনে ছিল না এগুলো? 2001 সালে আমরা জোট করলাম, 20 বছর যে আমাদের একটা জোটবদ্ধ আন্দোলন করেছি, তখন মনে ছিল না? সমস্যা হচ্ছে কি জানেন, বিএনপি যে প্রত্যাশা করেছিল তারা এক সিটে ক্ষমতা যাবে, দিনে দিনে বিএনপির জনসমর্থন তলানিতে পৌঁছেছে এবং বিএনপি বুঝে ফেলেছে যে আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে হয়, নিরপেক্ষ হয়, বিএনপির ক্ষমতা আসার কোনো সম্ভাবনা নাই বলেই এখন সেটা পরে দেখা যাবে। কিন্তু আপাতত যা মাঠ পর্যায়ে অবস্থা লক্ষ্য করেছি আমরা, মানুষ এবার দানের শেষে কিন্তু ভোট দিবে না। দেখতে মানুষ পর্যালোচনা করছে, আগে যাই গোটা গোটক যে 5ই আগস্টের পরে রাজনীতিটা কেমন হচ্ছে। মানুষ দেখেছে যে রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ যা করেছে বিগত সময়ে, এই 5ই আগস্টের পরে অদ্যাবধি একই ক্যারেক্টার বিএনপির মধ্যে আছে, যার জন্য মানুষ এবার নির্বাচনে বিএনপির প্রতীকে ভোট দেবে না বলে বিএনপি একটা সার্ভে করেছে একাধিকবার, প্রমাণিত হয়েছে না এবারে জনগণের চিন্তা পরিবর্তন হয়েছে, নারীরাও এবার বিএনপিকে ভোট দেবে না, যার জন্য এখন ধর্ম হিসেবে ধর্মকে ব্যবহার করে নাই। অজুটা করা হচ্ছে, অজুর অর্থ হচ্ছে পবিত্রতা। যে নামাজ না পড়ে সেও কিন্তু হাত মুখ ধোয়, পরিষ্কার হয়, মনের পরিষ্কার হয়, শরীরের পরিষ্কার হয়, সেটাকে বোঝাতে চেয়েছে এখানে। আপনি ওটাকে ওই জায়গায় না নিয়ে আপনি এখানে ব্যক্তিগত তেল মারাটাকে, এটা জাতিকে বলে নাই। তার নাম নিতে হলে যে এটা বলছে দলের নেতাদের কথা, ওরকম করি কর্মীদের কথা। আর যেনারা এই কথা বলছেন এখন বলছেন যে মাসুদের কথাই বলি। মাসুদ আমাদের শিবিরের ছেলে, অনেক ত্যাগ আছে তার, মার খাইছে অনেক অনেক রকম, তারপরে সে যেটা বলতেছে এখন, এটা তো তার ত্যাগকে মনে করে দেয় না। তার মার খাওয়া, তার শরীরটাকে ঝাঁঝরা করে দেওয়া, তার পরিবারকে আপনার সমস্যায় ভীষণভাবে স্বৈরাচার ফেলেছিল, সেটাকে মনে করে না। সে যখন এখন বলে যে জান্নাতের টিকিট কে কে পেয়েছেন হাত তুলেন, কে কে কোথায় পেয়েছেন, এই যে এই জিনিসগুলো, আবার ওটাকে উল্টায় যখন বলে আমরা জান্নাতের টিকিটের কথা বলতে চাইনি, আমরা বলি নাই, আমরা জান্নাতে যাওয়ার রাস্তার কথা বলতে চেয়েছি বা ইত্যাদি ইত্যাদি। আপনি যখন শাহজাহান চৌধুরীর মতো একজন প্রবীণ সংসদে যাওয়া একজন মানুষ, উনি যখন বলে যে উনি এত বুজুর্গ ব্যক্তি যে উনি চাইলেই সূর্যকে থামিয়ে দিতে পারে, থেমে যেতে বাধ্য সূর্য। তো এই যে ধর্মের বাড়াবাড়িগুলা চরমভাবে, শুধু তাই না, তাদের এই নেতারা যে কথাগুলো বলছে ওগুলাই তাদের নেত্রীদের, ছাত্রী সংস্থা বলেন, আরেকটা যে করে ওটার নাম কি, যে শুক্রবার করে যে মজলিস করে নারীরা, তাদেরকে ঘরে তালিমের নারীদেরকে ঘরে ঘরে পাঠাচ্ছে, তারা পাঠায় এইগুলাই তারা কোরাস গানে পরিণত করছে। কি কি বলতে হবে, একজন নারীর কিভাবে মাথায় হাত বুলিয়ে কি কি বলতে হবে, তাকে চকলেট বিস্কুট কি কি তার বাচ্চাদের জন্য নিয়ে যেতে হবে, পাশাপাশি তাকে পয়সার একটা দেওয়া যে তোমার ঘরে অভাব আছে, আমি তোমাকে এই যে এই গরু কেনার টাকা দিব, ছাগল কেনার টাকা দিব, এটা করে দিব, ওটা করে দিব, তোমার এই জায়গাটা দখল হয়েছে আমরা এটা চেষ্টা করব, ইত্যাদি ইত্যাদি। যাকে যেটা বলে ভোট নেওয়া যায় সেই ফ্যাসিস্টের কথাই মনে করিয়ে দেয় তারা। আজকে যে কথাটা তাদের চিফ বলেছেন, আমির বলেছেন যে তসবি নিয়ে কথা বলে, তসবি আমাদের বুকে আছে, ভালো কথা, তসবি যদি বুকে থাকে এটা বলতে হয় না, বলার প্রয়োজন পড়ে না। আল্লাহ কি বলছে, আপনি যদি কাউকে সাহায্য করেন, মানে ইসলাম এত পবিত্র ধর্ম, এত মানে ডেভেলপ ধর্ম, বৈজ্ঞানিক ধর্ম, যে আপনি যদি কাউকে সাহায্য করেন, সহযোগিতা করেন, আপনি যেন ডান হাত বাম হাত যেন না জানেন। তো এত নীরবে, এত গোপনে আপনি কয় রাকাত নামাজ পড়লেন, অনেক মানুষ আছে সারা জিন্দেগি ভর নামাজ পড়ছে, সারা জিন্দেগি ভর মানুষের গীবত করছে, এবং ওই ইসলামের হিসাব অনুযায়ী তার জন্য কিন্তু দুজক অবধারিত ইসলামের। এবং আপনি মনের দিক থেকে কি আস্তিক না নাস্তিক না ফেরেস্তা না শয়তান, এটি কিন্তু কিছুটা আপনি জানেন, আপনি যদি প্রকাশিত না করেন কিছু, আর সম্পূর্ণটা আপনার সৃষ্টিকর্তা জানেন।
তাই না? কিন্তু এই যে এই এই একটা বিশেষ দল করলে যারা কিনা তাদের দলের নামের সঙ্গে ইসলাম জড়িত, অথচ ইসলামকে যে কোনো জায়গায় তারা ফেলে দিচ্ছে, তারা ইসলামকে ব্যবহার করছে যেখানে যেটুক থাকে। আমি চ্যালেঞ্জ করে বলি, আপনি ওনাদের গঠনতন্ত্রে বলেন তো কোনখানে ওনাদের হিন্দুদেরকে নেওয়ার কোনো রাইটস আছে কিনা, হিন্দুদের কমিটি করার রাইটস আছে কিনা? করেছে না? করেছে, হ্যাঁ, দিয়েছে। আপনার ওনাদের গঠনতন্ত্রে জিজ্ঞেস করেন তো নারীদের হিজাব ছাড়া নেকাব ছাড়া বাইরে বাড়ানো যায় কিনা? আপনি ডাকসুর নারী নেত্রীদের হিসাবটা করেন তো, যাদেরকে নমিনেশন দিচ্ছে তারা কেমন, তারা কি? আপনি ওইখানে চাকমাকে দিছে একজন, চাকমা আমার কাছে মানুষ, আমার কাছে সুনাগরিক, শিক্ষিত, কিন্তু ওনাদের কাছে কিন্তু এটা না। ওনাদের কাছে ওনাদের আরবি লাইনে যারা শিক্ষিত হবে সেটাই একমাত্র শিক্ষিত। কেন দিয়েছে বলে মনে হয়? হ্যাঁ, কেন দিয়েছে বলে? ওই যে রাজনীতির জন্য, ভোট পাওয়ার জন্য যখন যেখানে যাকে ব্যবহার করা দরকার, আপনার একজন হুজুর, দাড়িওয়ালা হুজুর যখন মঞ্চে দাঁড়ায়, আপনার পূজা মণ্ডপে দাঁড়ায় যখন গীতা পাঠ করে, আপনি বলেন তো এখানে কোন ধর্মটা ব্যবহার করলো? সে ওইখানে বুঝাইলো আসি আমি তোমাদের সঙ্গেও। কিংবা যখন বলে, যখন গুপ্ত রাজনীতির কথিত সভাপতি শিবিরের, গুপ্ত রাজনীতির, কারণ সে যে সভাপতি ছিল আমরা আগে জানতাম না, শুনিও নাই কোনোদিন, তারাও শুনছে কিনা সন্দেহ আছে। সেই যখন বলে যে রোজা আর পূজা হচ্ছে মুদ্রার এপিঠ ওপিঠ, আপনি বলেন কোথায় আস্তিকতাবাদ, কোথায় নাস্তিকতাবাদ, কোথায় একাত্মবাদ, কোথায় বহুত্ববাদ? সেই বহুত্ববাদকে আপনি একসঙ্গে একটা পয়সার এপাশ ওপাশ ধরায় দিলেন। অথবা আপনি যখন বলেন কৃষ্ণ, মুসা, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, তারপরে কি আরো এরকম দু একটা হিন্দু নাম সঙ্গে মিলায়া যখন আপনি মুসলিমের সঙ্গে একাকার করে দেন, তখন আপনি বলেন তো যে এটা ভোটের জন্য রাজনীতি না? যেখানে ধর্ম ব্যবহার করছে, যেখানে যার ধর্ম ব্যবহার করছে, কারণ 10-12% ভোট হচ্ছে হিন্দুদের বা অন্য ধর্মাবলম্বীদের, সেই জায়গাটা তাদের ওইখানেও দখলদারিত্ব করতে হবে। নারীদের দিয়ে অবলা নারীকে অথবা অর্ধশিক্ষিত নারীকে কনভিন্স করার, বিএনপির কর্মীরাই মনে করেন দেশে আসা প্রয়োজন। কারণ উনি দীর্ঘদিন উনিও জুলুমের শিকার, উনি তো লম্বা সময় দেশের বাইরে ছিলেন। 5ই আগস্ট ওনার মামলাগুলো মোটামুটি নিষ্পত্তি হয়েছে। ওনার দলের নেতারাই উনি দেশে আসুক, এখন উনি অদৃশ্য কারণে আসছেন না, এতে আমাদের আসলে খুব বেশি চিন্তার কারণ নেই। আমরা তো মনে করি সবাই না, ওটা মনে করি আমরা মনে করি ক্লিয়ার হওয়ার কিছু না। শুনে খেলার মাঠে উভয় পক্ষ যদি স্ট্রং, খেলাটা ভালো হয়। জামাত কখনো একপাক্ষিক খেলা পছন্দ করি না। নির্বাচনে আমাদেরও কৌশল থাকে, বিএনপিরও কৌশল থাকবে, সেই কৌশলকে জনগণ বিশ্লেষণ করবে, তারা ম্যান্ডেট দেবে। আর আমরা বিএনপি অমুক না আসলে খুশি হই, এই ধরনের আসলে কোনো ধরনের চিন্তা আমাদের মধ্যে নাই, এটা মনে করি। আর আমরা এখন জনগণ যে কোনো নেগেটিভ মন্তব্য করলে সব জামাতের লোকেরা করে, এটা কিন্তু এক ধরনের মিথ্যাচার। আসলে প্রোফাইল করেন আপনি করেন, এখন কেউ যদি আমার নাম ধরতে পারবো না। আসলে এগুলো এক ধরনের গ্রুপ এরকম আছে যারা টোটালটাই বিভ্রান্ত করার চেষ্টা করে থাকে। জামাতের আমাদের দলীয় আদর্শের মধ্যে আমরা বলেছি কেউ ফেক আইডি ব্যবহার করবেন না, এবং ফেক আইডি ব্যবহারে কোনো লোকের সাথে করে থাকেন শৃঙ্খলা ভঙ্গ করলেন, আমরা দলীয়ভাবে এটি অনুমোদন করার কোনো সুযোগ নেই। দেখুন, যেটা আপা বলেছেন নির্বাচন বন্ডুল করার প্রচেষ্টা, আমরা গত এক সপ্তাহ থেকে পত্রিকায় নিউজ পাচ্ছি, এবং সেই নিউজের অন্তরালে হচ্ছে এখন বিএনপি ইলেকশন চাচ্ছে না, জামাত ইসলামীর আমি কিন্তু চট্টগ্রামে বলেছেন, কিন্তু গুঞ্জন আছে এখন ইলেকশন পর হইলে কি হবে। আমরা স্ট্রংলি বলেছি, এবং চট্টগ্রামের সমাবেশে বলেছেন যে কোনো অবস্থাতেই নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই, দেশের কি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। তো যেখানে জামাতের আমিরের এরকম ওপেন বক্তব্য, সেখানে করে 2 সপ্তাহ কিন্তু বিএনপি কোনো বক্তব্য দিচ্ছে না। নানা সমীকরণে জনগণ মনে করে এখন বিএনপির জন্য ফিল্ডটা উপযুক্ত নয় বলেই তারা এখন নানা অজুহাত তৈরি করে বিএনপি অসুস্থতার করা হচ্ছে। আমার কাছে সময় খুবই কম, আমি একটা নতুন প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে, একজন সিনিয়র সাংবাদিক যিনি মুস্তাফা ফিরোজ, তিনি বলেছেন, একটি টক শোতে বলেছেন, স্বাধীন বাংলাদেশে এসে টক শোতে মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেন কিছু আলোচক, এটা কোনোভাবে মানা যায় না। আমরা দেখেছি জামায়াত সমর্থিত কয়েকজনকে দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছেন, এবং জামায়াত কিভাবে মুক্তিযুদ্ধ স্বাধীনতা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলার জন্য কাউকে কাউকে দায়িত্ব দিয়েছেন। দেখেন, এগুলো এক ধরনের ন্যারেটিভ। আপনি টক শোকে মেহমানকে জামাত ইসলামী ঠিক করে দেয়? আমি জামাতের সুরা সদস্য, আপনি আমাকে বলতে পারেন, আমার কথা দায়িত্ব, কিন্তু যিনি যান হলো ব্যক্তি পরিচয়, সেটাকে জামাত কিভাবে হলো? আমি তো জামাতের পদ হোল্ড করি, আমি শিবিরের সাবেক সভাপতি, আমাকে ধরে আমি জামাতে এখানে আসছি, কিন্তু বিভিন্ন ব্যক্তিদেরকে নিজেরাই কিন্তু ফোনে দাওয়াত দেন,
তিনি যখন কোনো কথা বলে ফেলেন তার মতো করে, কারণ এটা আবার জামাতের দিকে ইঙ্গিত করাটা কিন্তু শোভনীয় নয়। কারণ জামাতে যারা থাকেন তাদের পদ থাকে, পরিচয় থাকে, যেই জায়গায় তিনি হন না কেন। এখন যিনি কথাগুলো বলেন যদি তার কোনো পরিচয় না থাকে, কারণ যদি তিনি তার কথাটা বলে ফেলেন যৌক্তিক মনে করে, সেটাকে জামাতের উপরে কিন্তু চাপানো ঠিক নয়। আমরা মনে করি এখন সবাই বলে অসুবিধা কি আছে, বিগত 15 বছরে কি আওয়ামী লীগ কম বলেছে? এবং বলা যায় যে মিডিয়া অঙ্গনে একচেটিয়া কথা বলেছে না, সেখানে বিকল্প কথা বলার সুযোগ পাওয়া যায়নি। কারণ ইতিহাস অনেকের মতো করে পড়াশোনা করেন, তিনি সে আলোকে বলেন, জনগণ বিশ্লেষণ করবে ইতিহাসের পাঠটা কার সেখানে সত্য ছিল। সুতরাং কেউ যখন সত্যকে সামনে নিয়ে আসেন, যদি এটাকে আপনার পছন্দ না হয়, কারণ এটাকে একটা দলের উপরে ন্যারেটিভ দাঁড় করিয়ে দেওয়াটা কিন্তু এটাও কিন্তু এক ধরনের সাংবাদিকতার আমার কাছে ইথিক্সের পরিপন্থী আমার কাছে মনে হচ্ছে। আমি একটু শেষ করি, যেটা আপা বলেন যে গুপ্ত, এখন আমি যখন কথা বলছি, আমি কিন্তু গুপ্ত রাজনীতি লোক যদি বলি আমি, কারণ আমি 2016 শিবিরের সভাপতি ছিলাম, তখন কোনো মিডিয়া আমাদের কাভারেজ দিত। আমি 2014-15 শিবিরের সেক্রেটারি জেনারেল ছিলাম, তো আমি তো গুপ্ত লোক আসলে। আমাদের তখন এমন অবস্থা ছিল, আমরা সব জানতে পারতাম না যে শিবির, তার মানে এমন ভয়াবহ অবস্থা ছিল। তো যেই সময় মিডিয়া টোটালটাই শিবিরকে অ্যাভয়েড করেছে, আমাদের কোনো স্টেটমেন্ট মিডিয়াতে আসে নাই, আমাদের কোনো মিছিল মিডিয়াতে আসে নাই। তো সেখানে মিডিয়া যেখানে বলা যায় টোটালটাই নিয়ন্ত্রিত ছিল জামাত শিবিরের বিরুদ্ধে, এখন সেখানে কে কোন নেতা ছিলেন যদি সেটা মিডিয়া উপস্থাপন না করে, সেটা আমাদের দায়ভার সেখানে কথা। আমরা অলওয়েজ ওপেন ছিলাম এবং আমাদের সব কার্যক্রম ওপেন, কিন্তু মিডিয়াগুলো আমাদেরকে সে ফোকাস না করার কারণে অনেক গুপ্ত। আসলে গুপ্তের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই, আমরা অলওয়েজ ওপেন। ধন্যবাদ নীলোফার চৌধুরী মনি। আমরা দেখেছি উনিও বলেছেন যে 91-96 তাদের সাথে যুক্ত হয়ে আপনারা ক্ষমতায় গেছেন, 2001-06 জোট করেছেন। একজন সাংবাদিক মাহবুব কামাল তিনি বলেছেন বিএনপির কি অযোগ্য নেতৃত্ব তারা নিজেরাই বুঝতে পারেনি, তারা তাদের আসল শত্রুকে তারা বুঝতে পারেনি। আওয়ামী লীগের চেয়ে সবচেয়ে বড় শত্রু হচ্ছে জামাত, যে বন্ধু ছিল একসময় সেই শত্রুতে পরিণত, আপনাকে শত্রু হিসেবে মনে করেন কিনা সেই বন্ধুকে? দেখেন, এটা উনি আংশিক সত্য বলেছেন। আংশিক সত্য এই জন্য বলেছেন, সরলতা নিয়ে চললে একরকম, বিএনপি যেটা করেছে সরলতা নিয়ে করেছে। বিএনপি যেহেতু কিছু অন্যায় করে সেটা নিজ দলের মধ্যেই করে, বাইরে যা করতে পারে না, করেও না। জামাতকে বিএনপি মনে প্রাণে যেটুকু দিয়েছে করেছে। আপনি ওই যে উনি বললেন আতিক সাহেব যে আমরা কখনো ক্ষমতায় ছিলাম না, ক্ষমতার অংশীদার আর ক্ষমতার মধ্যে পার্থক্যটা কি ভাই? আপনাকে কিন্তু অংশীদারিত্ব নিতে হয়েছে, আপনি অংশীদারিত্ব করেছেন, 5 বছর মন্ত্রী থেকেছেন আপনারা, তাহলে সেইখানে আপনি এখন দায়িত্ব নিবেন না অথচ গাছের ফল পুরাটাই খাবেন, এটা তো হইতে পারে না। এখনো যেমন এই সরকারের ঘাড়ের মধ্যে বসে আপনি কান ধরে বসে আছেন, সরকার নাড়াচাড়া করতে পারছেন না, আপনি যা বলছেন সরকার তাই শুনছে। সর্বশেষ যেটা সরকার আপনার এই যে কি বলে পিআর পদ্ধতি যেটা দিল, আপনার ইলেকশনটা গণভোটটা আপনার দিল কার জন্য? জামাতের জন্য। এবং সর্বশেষ আরও অনেকগুলো এরকম কাজ করেছে যেটা জামাত চেয়েছে, জামাত যেভাবে চেয়েছে সেইভাবে কাজ করেছে। তো আমরা এইটা মনে করেছিলাম, কিন্তু এখন তাদের যে একদম 5ই আগস্টের পরে রাতারাতি মানে চক্ষু পাল্টি দেওয়া যাকে বলে, চোখ উল্টে দেওয়া, এই উল্টানোর যে জিনিসটা, এটা বিএনপি নতুন করে শিখলো জামাতের মতো একটা দলের কাছে। সেটা নিয়ে বিএনপি অরিড না, কারণ বিএনপি কে গেল কে আসলো বিএনপির কিচ্ছু আসে যায় না। দেখেন না, বিএনপি একাই প্রায় 300টা দিয়েই ফেলেছে মনোনয়ন। তো এই কারণে বলছি যে জামাতের পদ পদবীর কথা একটা কথা আসছিল, উনি বললেন কিন্তু মতিউর রহমান নিজের সিটে দেয়নি কিন্তু বিএনপি, ওটা কি ওনারা ছেড়ে দেবেন? না, ওনার নিশ্চয়ই ওইখানে কাউকে দিবে, হিসাব করে দিবে। এটা একটা মতিউর রহমান নিজামী তো আর এখন নাই, তার সন্তানরা ইলেকশন করছে, সেটা হিসাব করে দিবে ওই জায়গায়। হয়তোবা যে কয়েকজন আছে জোটের কেউ থাকলে জোটের জন্য একদম শেষ পর্যন্ত জোটের যারা থাকবে তাদেরকে চিন্তা করবে। আমি যেটা বলছি জামাতের পদ পদবীর কথা, আপনি বলেন তো যে উনি স্বীকারই করলো ওনার পদে ওনারা স্বীকার করে নেয়, ওনারা জানে ওনাদের পদ কি, আমরা কেউই জানি না, সমস্ত বাংলাদেশ অন্ধকারে। এখন ওনারা জানে। আপনার ডাকসু নির্বাচন, আপনার সাদিক কায়ুমের পদ কি কেউ জানতো? ইলেকশনের আগ পর্যন্ত কেউ জানতো? ইলেকশনটাও যে করেছে তারা কি শিবিরের হয়ে ইলেকশন করেছে? তারা তো বৈষম্য বিরোধী একটা জোট বানায় সেইখানে সেটার সঙ্গে ইলেকশন করেছে। এই যে তাদের অবস্থানটা তারা যেভাবে পারে, এটা বিএনপি বা এই সমমনারা কল্পনাই করতে পারে না। এবং এই যে গুপ্ত, হঠাৎ করে যে আজকে যে কথাটা ওনাকে জিজ্ঞেস করলেন সে স্বীকার করলেন না, তার যে গুপ্ত পদ নাই কে বলেছে? নইলে তারা তো খায় দেয় কাজ কি? আপনি তার বডি ল্যাঙ্গুয়েজ বিহেভিয়ার দেখছেন? কোনো সুস্থ মানুষের এই বিহেভ থাকে? আমি আপনারা বলি, আমি আপনার পাশের বাড়ির একটা টকশোতে গেছি, ফার্স্ট দেখছি ওই দিন, একটা পুরুষ একটা নারীকে দেখলে বয়স যাই হোক না কেন মিনিমাম সৌহার্দ্য সৌজন্য থাকে,
সে প্রথম কথায় আর্গুমেন্টের জায়গায় আমি যখনই মুখ খুললাম তখনই বলে মনিয়াপা ডিগ্রি নাই কদমালির মতো কথা বলবেন না। আমি অবাক হয়ে গেছি, এটা কি কোনো বিহেভ হতে পারে? এটা কোনো বিহেভ হতে পারে? আমি তার চেয়ে বয়সে বড়ই হব। আপনার এরপরে আরো 5-6টা টকশোতে আমাকে ডেকেছে, আমি তার সাথে যাওয়ার মানে আমি বলতে পারেন যে অ্যাভয়েড করার অর্থ হচ্ছে যে তুমি আনসিভিলাইজড, বাট আমি এটা হতে পারি না, আমি জেনে বুঝে আনসিভিলাইজডের সঙ্গে যেতে পারি না। মিনিমাম হলে যাওয়া যায়, ম্যাক্সিমাম আনসিভিলাইজডের সঙ্গে কিভাবে যাবে? এটা যে জামাত তাকে বলির পাঠা বানায় ছেড়ে দেয় না, এমন তো কোনো কথা না। কোন কথা নেই। ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো। জনাব আতিকুর রহমান, এনসিপি একটি বিশাল অভিযোগ করেছে জামায়াতের বিরুদ্ধে। তারা বলেছেন 5 আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে জামায়াত পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। আপনারা এখন সহিংসতার পথে হাঁটছেন। শোনেন, যদি কারো বাসায় কম্পিউটার থাকে, বহু জিনিস লেখা যায় টাইপ করে, টাইপ করছে তারা, এখানে মঞ্চে টাইপ করে দিল। এই সমস্ত কথাকে আমরা খুব বেশি আমলে নিচ্ছি না। এনসিপি অতিমধ্যে তাদের রাজনীতি অলরেডি দিক হারিয়ে ফেলেছে। কে যে কখন কোন কথা বলে, এই কখনো বিএনপির বিরুদ্ধে, তারা তো এই বিশাল জামাতের জোট বিরুদ্ধে, করেছে এখন। করুক না জোট, আমরা দেখব। এবং এনসিপির অতি কথন, অতি বোঝা এদেরকে সামনে বিচ্ছিন্ন করে দেবে। তারা দেখুক না রাগ কোথায় আছে, কেউ কেউ মাঠে বলছেন আসুক এই জোট আপনাদের ভোটে বা ভাগ দেবে না, ওটা মনে করছি না আমরা। কারণ যেহেতু সেখানে মুজিবুর রহমান মঞ্জু আছে, আপনাদের আগের এনসিপি টপ টু বটম জানে না এদের পিছনে কারা কলকাঠি নাড়েন। কিন্তু এদের যে তারা যে বলবেন, তারা না তারা তাতে বড় কথা তারা বলে থাকেন। এটিকে আমরা কি বললো না বললো, দেখুন অনেক কথাই তো বলা যায় সেখানে। জামাত কথা সহিংসতা করেছে, এবার ভিত্তিটা কি বলুন, প্রমাণ করুক এনসিপি, আজকে প্রমাণ করুক না। হিসাবে বয়স তাদের বয়স কত হয়েছে তাদের সেখানে? পাবনা ঈশ্বরদীতে হামলার বিষয়টা নিয়ে তারা বিবৃতিতে দিয়েছে, সেটা পত্রিকা আসছে না, এখনো প্রমাণ হয়েছে? এখনো প্রমাণ হয়েছে? আপনি একটা কথা পত্রিকা আসলো, একটা ঘটনা আপনি এখনো প্রমাণিত নয়, ওটা কি দিয়েই পরে যাচ্ছে আমাদের কিভাবে এটা হবে? একটা ঘটনা আসলো যেখানে হাজারো ঘটনা প্রতিনিধিত্ব করছে, আপনি সেই ঘটনার সাথে একটা ঘটনাকে মিলে বিবৃতি দিবেন? এনসিপি রাজনৈতিক যথেষ্ট অপরাধ আছে, এদেরকে এরা